স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বেলা 1:30টার দিকে শহরে আয়োজিত এনসিপির সমাবেশ স্থলে হামলা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে এসে হঠাৎই হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন এনসিপির নেতৃবৃন্দ। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পরে ইউএনওর গাড়ি বহরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলা চালানো হয়। এ বিষয়ে জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন ইমাম সবুজ। সবুজ, হামলার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি যে এনসিপির যে পদযাত্রা অনুষ্ঠান গোপালগঞ্জে আজকে হওয়ার কথা ছিল সকাল 11টার সময়, কিন্তু এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তো বিভিন্ন কারণে সকাল থেকে কিন্তু গোপালগঞ্জ উত্তপ্ত। আমরা প্রথমে যেটা দেখতে পেরেছি যে গোপালগঞ্জের উলপুর নামক স্থানে প্রথমে পুলিশের একটি গাড়িতে কিন্তু তারা হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এরপরে দুপুরের দিকে গোপালগঞ্জ সদর ইউনিয়ন তার গাড়ি হামলা করা হয়, তারপরে আহত হয়। এর পরবর্তীতে কিছুটা এই অনুষ্ঠানটা করতে পারে এবং পরীক্ষা হওয়ার কারণেও এই অনুষ্ঠানটি টিকে থাকে। কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে 10 মিনিট আগে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেজের এইখানে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বিভিন্ন স্টেজ ভাঙচুর করা হয়েছে। তো এখন বর্তমানে এই এনসিপির যে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত যে সমাবেশ স্থল, এই স্থলে কিন্তু চারিদিকে ভাঙচুরের যে দৃশ্য সেটা আমাদের পরিলক্ষিত হচ্ছে এবং একই সাথে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি কিছু নেতা কর্মী এখন করে সমাবেশ স্থলে প্রবেশ করছে। অলরেডি কেন্দ্রীয় নেতারা এখানে এসে পৌঁছেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করবো। এতক্ষণ কিন্তু এখানে এই নেতাকর্মীরা কেউ ছিলেন না ভয় এবং আতঙ্কের কারণে। এখন নেতাকর্মীরা এসেছেন, হয়তো জাতীয় নেতাকর্মীরা এসেছেন, আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো স্টেজে ওঠার পরে। তো এই অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু এনসিপি সকাল থেকে বাধার সম্মুখীন হয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠান সকাল 11টায় শুরু হতে গেলেও 2টা বেজে গেলেও তারা সেই অনুষ্ঠান শুরু করতে পারেনি এবং অনুষ্ঠান শুরু হয়নি। তো এখন পর্যন্ত এখানের গোপালগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুসাইন মোহাম্মদ সবুজ। আজ বুধবার 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস। গত বছর গণ অভ্যুত্থানের শুরুতে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এই দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। এই উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া নিহতদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ার 6 জনকে হত্যার পর লাশ পোড়ানো মামলায় পলাতক 8 আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক রয়েছে 8 আসামি। গত 2রা জুলাই আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে গত 12ই মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ বলছে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণেই এই হত্যাকাণ্ড। ডিএমপি কমিশনার জানান, ঘটনার পর ভিকটিমের স্ত্রী লাকি ও তার ভাই থানায় 23 জনকে আসামি করে মামলা করেন। পরে ভিকটিমের বোন ওই এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে 1 জনকে যুক্ত করে 19 জনকে আসামি করেন। পুলিশ নয়, ভিকটিমের বড় বোনই এজাহার থেকে 5 আসামির নাম বাদ দেন বলে দাবি ডিএমপি কমিশনারের। ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণেই সোহাগ হত্যাকাণ্ড, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলেও জানান তিনি। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার 61 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন ত্রাণপ্রার্থী ছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে 7ই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 23 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত 2 জন নারী নিহত এবং 30 জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইন্দোনেশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক 19% নেমে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবাও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক আরোপ করা হয়েছে। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টি20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ টি20তে জিততে পারলে সিরিজ হবে টাইগারদের। প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। দলের বাকি ক্রিকেটাররা আসবেন বিকেল 5টায়। তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তানিরা। আগামী 20 জুলাই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি20 সিরিজ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।